ইতিহাসে যা ঘটেছিল সেটাই কি আজ আবার নতুন কোনো রূপে ফিরে আসছে? এই পুরো বিশ্লেষণটা কিন্তু সেই গভীর প্রশ্নেরই উত্তর খোঁজার একটা চেষ্টা। আমরা মোট 4টে ধাপে পুরো বিষয়টা খতিয়ে দেখব। প্রথমে সেই প্রাচীন দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার নীল নকশাটা বোঝার চেষ্টা করব। এরপর দেখব আধুনিক যুগে পুরুষের ভূমিকা কিভাবে খর্ব করা হচ্ছে। তারপর আসবে নারীর ক্ষমতায়নের আড়ালে থাকা নতুন দাসত্বের ধারণা। আর সবশেষে এর অনিবার্য পরিণতি, মানে সামাজিক পতনের চিত্রটা। ঠিক আছে, চলুন তাহলে গভীরে যাওয়া যাক। এই বিশ্লেষণের ভিত্তি হল ফিরাউনের নিপীড়নের যে ঐতিহাসিক প্রেক্ষাপট, সেটাই বলা যায় এটা সামাজিক অবক্ষয়ের এক আদর্শ নীলনকশা হিসেবে কাজ করে। এই আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে ফাসাদ ধারণাটি। ফাসাদ মানে ঠিক কি? এর মানে হল এমন এক পরিকল্পিত দুর্নীতি যা সমাজের স্বাভাবিক প্রাকৃতিক যে কাঠামোটা থাকে সেটাকে পুরোপুরি ভেঙে চুরমার করে দেয়। এখন এই স্লাইডটা কিন্তু আসলেই খুব ইন্টারেস্টিং। ফিরাউনের কৌশলটা ছিল 3টে ধাপে ভাগ করা। 1. ভবিষ্যতের রক্ষকদের সরিয়ে দিতে পুরুষ শিশুদের হত্যা করা। 2. নারীদের শোষণ করার জন্য তাদের বাঁচিয়ে রাখা। আর 3. এই দুটো কাজের মাধ্যমে পরিবারের মূল ভিত্তিটাকেই ধ্বংস করে দেওয়া। এটা নিয়ন্ত্রণের একটা পরিষ্কার এবং খুবই কার্যকরী ফর্মুলা। এবার চলুন দেখি এই প্রাচীন প্যাটার্নের প্রথম অংশটা আধুনিক বিশ্বে কিভাবে আবার নতুন করে ফিরে আসছে। এটাকে বলা যেতে পারে পুরুষের ভূমিকা আর শক্তির এক ধরনের রূপক মৃত্যু। এখানে একটা সরাসরি এবং বেশ কঠিন তুলনা টানা হয়েছে। প্রাচীনকালে যেটা ছিল শারীরিক নির্মূলীকরণ, আজকের যুগে সেটাই অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার রূপ নিয়েছে। কিন্তু উদ্দেশ্যটা দেখুন একই, পুরুষের যে রক্ষকের ভূমিকা সেটাকে নিষ্ক্রিয় করে দেওয়া। এই পরিসংখ্যানটা একবার দেখুন। এটা দেখাচ্ছে যে সেই ১৯৭৯ সাল থেকে এখন পর্যন্ত তরুণ পুরুষ কলেজ গ্র্যাজুয়েটদের আসল ঘণ্টাপ্রতি বেতন বলতে গেলে প্রায় বাড়েইনি, 0% বৃদ্ধি। এটা কিন্তু পুরুষদের অর্থনৈতিক স্থিবিরতার, মানে সেই রূপক মৃত্যুর একটা বাস্তব প্রমাণ, যা কয়েক দশক ধরে তাদের অগ্রগতির পথটা প্রায় বন্ধ করে রেখেছে। গবেষণা থেকে দেখা যায় যে কিছু নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আধুনিক অর্থনীতিতে পুরুষদের দমন করা হচ্ছে। যেমন তাদের যোগ্যতার বদলে কোটার ভিত্তিতে সুযোগ থেকে বাদ দেওয়া হচ্ছে। আবার অর্থনীতি বা এ ধরনের ক্ষেত্রে তাদের যে সহজাত শক্তি সেগুলোকে উপেক্ষা করা হচ্ছে। আর এর ফলে কি হচ্ছে? তাদের যে চিরাচরিত অভিভাবকের ভূমিকা সেটাই কেড়ে নেওয়া হচ্ছে। এখন আমরা পুরুষ দমনের আইনি দিকটা একটু দেখি। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কিভাবে একটা ব্যবস্থাকে তার আসল উদ্দেশ্যের ঠিক উল্টো দিকে ব্যবহার করা যেতে পারে। এই কথাটা আইনি ব্যবস্থার ভেতরে পুরুষদের যে বিচ্ছিন্নতা আর ক্ষমতাহীনতার অনুভূতি সেটাকে দারুণভাবে তুলে ধরে। এটা এমন একটা পরিস্থিতি তৈরি করে যেখানে মনে হয় খেলাটা শুরু হওয়ার আগেই যেন ফলাফল ঠিক করা আছে। এবার আমরা এই প্যাটার্নের দ্বিতীয় অংশে চলে এসেছি। এখানে নারী ক্ষমতায়নের যে আধুনিক ধারণা সেটাকে একদম নতুনভাবে ব্যাখ্যা করা হয়েছে। দেখুন, এই স্লাইডটা একটা বিতর্কিত কিন্তু বেশ শক্তিশালী তুলনা তুলে ধরেছে। প্রাচীনকালের শারীরিক দাসত্বের সাথে আধুনিক কর্মক্ষেত্রের নারীর অংশগ্রহণের তুলনা। এখানে বলা হচ্ছে যে তথাকথিত মুক্তির আড়ালে নারীদের আসলে এক নতুন ধরনের পরাধীনতার দিকেই ঠেলে দেওয়া হচ্ছে। এই ডেটা পয়েন্টটা কিন্তু বেশ অবাক করার মতো, তাই না? এটা দেখাচ্ছে যে আধুনিক দাসত্বের শিকার যারা, তাদের মধ্যে নারীরাই সংখ্যাগুরু। এই বিশ্লেষণ অনুযায়ী এটা একটা বৃহত্তর প্রবণতারই লক্ষণ, যেখানে নারীদের অর্থনৈতিক ব্যবস্থায় এমনভাবে ঠেলে দেওয়া হয় যা মুক্তির বদলে শোষণের দিকেই নিয়ে যায়। তাহলে এর শেষ পরিণতিটা কি দাঁড়াচ্ছে? গবেষণার অন্তর্দৃষ্টি বলছে, যখন নারীদের তাদের পারিবারিক সুরক্ষা বলয় থেকে বের করে আনা হয়, তখন তারা একা হয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের জন্য আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এখন আমরা এই দুটো সমান্তরাল বিষয়কে তাদের চূড়ান্ত মানে ধ্বংসাত্মক পরিণতির সাথে যুক্ত করব, যা পুরো সমাজকে একেবারে ভেতর থেকে নাড়িয়ে দেয়। এই চারটার দিকে তাকান। এটা বিবাহবিচ্ছেদের হারে একটা নাটকীয় বৃদ্ধি দেখাচ্ছে। এই বিশ্লেষণটা যুক্তি দেয় যে এটা আসলে নারী পুরুষের যে প্রাকৃতিক ভূমিকা তাতে ব্যাঘাত ঘটানোরই একটা সরাসরি ফলাফল। আর এর ফলে যা হয় তা হল পারিবারিক কাঠামো ভাঙনের কারণে সমাজে একের পর এক নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে। গবেষণায় দেখা যায় ব্যাপক পিতৃহীনতা, শিশুদের মানসিক আঘাত আর সামাজিক বন্ধন দুর্বল হয়ে পড়ার মতো বিষয়গুলো এর সাথেই কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এই যে বারবার ফিরে আসা প্যাটার্নটা, এর বিশ্লেষণ থেকে পাওয়া কেন্দ্রীয় এবং সবচেয়ে কঠোর উপসংহারটা হলো এটাই: যখন একটা সমাজ তার প্রাকৃতিক এবং স্বাভাবিক ভূমিকা থেকে সরে যায়, তখন পতনের মঞ্চটা আসলে নিজে থেকেই তৈরি হয়ে যায়। আমরা এই বিশ্লেষণটা কোনো সমাধান দিয়ে শেষ করছি না, বরং একটা চূড়ান্ত উত্তেজক প্রশ্ন রেখে যাচ্ছি। ভাবুন তো, যদি ইতিহাসের সেই একই প্যাটার্ন আজ আবার ফিরে এসে থাকে, তাহলে এর শেষ পরিণতিও কি একই হবে?